অনেকদিন বাদে আবার একটা টেক নিউজে আপনাদের স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? অবশ্যই আজকে এতদিন বাদে যেখানে ভালো ভালো কিছু টেক নিউজ আসে এবং ভালো লাগবেই, শেষে গিয়ে একটা লাইক টাইক করে দেবেন, এটুকু অনুরোধ করে আজকে শুরু করে দিই। চলুন প্রথম খবরই স্যামসাংকে দিয়ে শুরু করা যাক, কারণ স্যামসাং এর যে ফোনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, ফ্যান এডিশন, মানে ফ্ল্যাগশিপ ফোন তো আমরা সবাই কিনতে পারি না, তার ফ্যান এডিশন মানে প্রায় সেরকমই হয়, তবে কিছু জিনিসে একটু কম্প্রোমাইজ হয়। তো সেই কম্প্রোমাইজড ছোটখাটো জিনিসগুলো আমরা নেগলেক্ট করতে পারি যেহেতু দাম অনেকটা কম থাকে। তো স্যামসাং গ্যালাক্সি S24 FE এই বছরে যেটা আসার কথা সেটা আসছে, এই সেপ্টেম্বরেই আসছে, হয়তো খুব লেট হলেও অক্টোবরে তো চলে আসবেই, কারণ এটা বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্ট হওয়া শুরু হয়ে গেছে। NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, ওয়্যারলেস চার্জিং এর যে সার্টিফিকেশন সেটার জন্য লিস্টেড হয়েছে, TUV গ্রিনল্যান্ড সেখানেও লিস্টেড হয়ে গেছে। আর S24 FE এই ফোনটাতে কিছু ভালো খবরও আছে, কিছু খারাপ খবরও আছে। খবর যেরকম এসেছে, এখানে 6.7 ইঞ্চি একটা 120 হার্টজের ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে, খুব ভালো কথা। স্যামসাং এর ডিসপ্লে ঠিকই হয়, এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। 1900 নিটস পিক ব্রাইটনেস হবে, সেগুলো আজকাল স্বাভাবিক। কিন্তু বেজেল যেটা এমনিতেই পাতলা ছিল সেটা আরো পাতলা হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু একটা ভালো জিনিস। কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এটা থাকবে কিনা আমাকে একটু সন্দেহ ছিল, তবে A55 এ তো দিয়েছে, এখানে দেবে এটা আশা ছিল, সেটা দিয়েছে। কিন্তু ভালো ব্যাপারগুলো সরিয়ে রাখলে খারাপ ব্যাপার এটাই যে এখানে ডিজাইন কিন্তু সেই একই রকমই হচ্ছে। তবে S24 এর যেখানে ফ্যান এডিশন S24 এর মতো ডিজাইন হবে এটা এক্সপেক্টেড ছিল। কিন্তু আরো একটা খারাপ জিনিস আছে, ভয়ের জিনিস আছে, বিশেষ করে এক্সিনোস প্রসেসর আছে এখানে। এবার এক্সিনোস প্রসেসর এখন নেটওয়ার্ক ইস্যু থাকে না, A55 এর ক্ষেত্রে আমি পাইনি একেবারেই। আপলোড ডাউনলোড যেসব জায়গায় সিগন্যাল দুর্বল সেসব জায়গায় ভালো সিগন্যাল আসা, এগুলো কিন্তু সবকিছু ঠিক ছিল, পারফেক্ট ছিল। কিন্তু গরম হওয়ার ব্যাপারটা, ওভার হিটিং হয় না কিন্তু গরম তো হয়। অনেকক্ষণ ক্যামেরা খুলে রাখলে, গেম প্লে করলে বোঝা যায় যে এই ফোনটা ওই কারণে ব্যবহার করার নয়, টুকটাক গেম প্লে করলাম ঠিক আছে। কিন্তু এক্সিনোস প্রসেসর মানেই সেখানে ব্যাটারি ব্যাকআপ অতটাও ভালো থাকবে না, সেটা আজও আছে সমস্যা। তো স্যামসাং এই সমস্যাগুলোকে সমাধান করতে পারলো S24 FE তে, সেটা দেখার জন্য বেশ কৌতূহল থাকবে। দাম কত রাখবে সেটা দেখার জন্য সব থেকে বেশি কৌতূহল থাকবে। তো সব মিলিয়ে S24 FE আসছে, প্রচুর বিক্রি হবে প্রতিবারের মতো। আপনারা যারা এই ব্যাপারে ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো ভিডিও নিয়ে আসা। কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 যে সিরিজটা, আলট্রা, S25 প্লাস আর S25 এই তিনটে ফোন যে লঞ্চ হবে সেটা জানুয়ারি মাসে লঞ্চ হবে। এখনই হঠাৎ তার এত লিক টিক আসা, সেটা নিয়ে এত খবর হওয়া শুরু হয়ে গেল কেন? অবভিয়াসলি কারণ হচ্ছে যে আইফোন লঞ্চ হতে চলেছে। তো আইফোন লঞ্চ হচ্ছে বলে স্যামসাং এইসব খবর এবার বাজারে ভাসিয়ে দিচ্ছে যে আইফোন কিনো না, আমাদের একটা ফোন আসছে, সেটার জন্য অপেক্ষা করে যাও। ব্যাপারটা তো বোঝেনি আপনারা। তো স্যামসাং এর S24 সিরিজ অলরেডি ভালো ছিল, বিশেষ করে পোর্ট্রেট মোডে তারা যেভাবে 5x আর 3x টেলিফটো জুমকে, দুটো টেলিফটো জুমকে কাজে লাগিয়েছে, এজ ডিটেকশন যেরকম করেছে, ওইসব জায়গাতে অ্যাপেলকে বা গুগলকে বিট করে দিয়েছে। তো কিছু জায়গায় আবার পিছিয়ে আছে, যেরকম লেন্স সুইচ করার সময় জিটার হয়, সেটা স্যামসাং এর পক্ষে সলভ করা একটু মুশকিল। কেন সেটা নিয়ে পরে কখনো ভিডিও হবে। কিন্তু আপাতত বলে রাখি আপনাদের যে স্যামসাং কিন্তু S25 সিরিজে কিছু জায়গায় ইমপ্রুভ করছে এত কিছুর পর। অবভিয়াসলি S25 এ আইফোনের সাথে কম্পিট করার মতো 6.9 ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে, অ্যাপেলের থেকে ভালো ডিসপ্লে দেওয়ার চেষ্টা করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 প্রসেসর থাকবে, যে প্রসেসরটা আবার স্যামসাং এর জন্য কোয়ালকম কোম্পানি আলাদা করে ডিজাইন করে দেবে। AI আরো ইমপ্রুভড হবে, কিন্তু সব থেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে, না সব থেকে ভালো একটা জিনিস হবে না, সব থেকে ভালো কয়েকটা জিনিস হবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে One UI 7.1 থাকবে, যেখানে সত্যি সত্যি এবার স্যামসাং এই ব্যাপারটা চেঞ্জ করছে। তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু তারা সেটাকে নাকি আরো নেক্সট লেভেল করার জন্য অনেক কিছু চেঞ্জ করছে, বেশ ভালো রকম এটা নিয়ে কাজ হচ্ছে, এরকম খবর আছে। তবে আমি তাতে ভয়ও পাচ্ছি, কারণ যে জিনিসটা অলরেডি ঠিক ছিল সেটা নিয়ে আরো ভালো করতে গিয়ে সেটাকে আরো খারাপ না করে ফেলে। আবার স্যামসাং যে লেন্স তাদের ইউজ করে ক্যামেরার জন্য, সেখানে এবার তারা কিন্তু প্রিজম লেন্স ইউজ করবে বলে খবর আছে। এই প্রিজম লেন্স গুলো কনভেক্স লেন্স হবে অবশ্যই, এবং সেই লেন্সগুলোতে তারা এমন কিছু টেকনোলজি আনছে যার ফলে নাকি আরো অনেক কিছু ভালো হবে। পোর্ট্রেট তো ভালো ছিলই তাদের, এবার নাকি জুম করে যে ফটোটা তোলা হয় সেখানে তারা অভিনব কিছু আনতে চলেছে, যে এই ফটো এখন অব্দি কেউ পৃথিবীতে দেখেনি, এরকম কিছু ফটো আনবে তারা। দেখা যাক, এরকম তো অনেক কিছু প্রমিস করে কোম্পানি। পরের খবর অবভিয়াসলি আইফোনকে নিয়ে। আইফোন 16 সিরিজ লঞ্চ হচ্ছে, আমরা জানি লম্বি এবার ক্যামেরা দেখবো, যেরকম কোনাকুনি ছিল সেরকম আর দেখবো না আইফোন 16 আর 16 প্লাসে। এবং তার একটা ফটো লিক হয়েছে, সেটা দেখে খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না, নর্মাল আইফোনই লাগছে সেই পুরোনো আমলে। তবে অ্যাপেল নিশ্চয়ই স্পেশাল কিছু করবে, তাদের অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কাজ হচ্ছে, এটা তো শোনা যাচ্ছেই। কিন্তু খবর যেটা সেটা হচ্ছে আইফোন 15 আর 15 প্লাসের। আইফোন 15 আর 15 প্লাস যেহেতু আইফোন 16 সিরিজ লঞ্চ হচ্ছে, তার দাম 13,500 রুপি কমে যাওয়ার কথা, কমে যেতে চলেছে। এছাড়াও ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, কিছুটা গভর্নমেন্ট ট্যাক্স ফ্যাক্সে এবার ছাড় দিয়েছে, সব মিলিয়ে একটু সস্তায় হয়তো পাওয়া যাবে। যারা আইফোন লাভার ছিলেন, মানে 2-1 ছিলেন যারা আইফোন কিনতে চাইতেন, অথচ এখনো টাকার জন্য কিনতে পারেননি, তারা এবার আইফোন কিনে ফেলবেন। মানে রাস্তায় সবার হাতে আইফোন, ফোন হারিয়ে গেলেও কোনো ক্ষতি নেই, অন্য কারোর একটা ফোন তুলে নেবেন, দেখবেন আইফোনই উঠে এসছে হাতে। এরকমই তো অবস্থা দাঁড়াচ্ছে আমাদের দেশে। এর পরের খবর হুয়াওয়েকে নিয়ে। হুয়াওয়ে সত্যি কি করছে? এই 10 তারিখ চায়নাতে তাদের ট্রাইফোল্ড লঞ্চ করছে, ওয়ার্ল্ডের প্রথম
ট্রাইফোল্ড একটা ফোন, এবং ফোনটা দেখতে কি অসাধারণ লাগছে। ট্রাইফোল্ড ফোন মানেই মনে হবে যে ডিজাইনটা অতটা ভালো হবে না, জিনিসটা কিরকম হবে, নতুন একটা এক্সপেরিমেন্ট। হুয়াবে মানে হুয়াবেই, তারা যা করছে ডিজাইনটা দেখে যে কারোর চোখ আটকে যাবে, মনে হবে হ্যাঁ এই ফোনটা কিনতে পারলে ভালো হতো। এবং ট্রাইফোল্ড যেহেতু, ফোনটা খুললে একটা ট্যাবলেট হয়ে যাবে। এবার এতদিন আমি বুঝতে পারছি আমি আসলে এই ফোনটাই চেয়েছিলাম, ট্রাইফোল্ড চেয়েছিলাম। এবং ফোল্ডিং ফোন ওই খিদেটা মেটাতে পারেনি যে ফোন খুললে সেটা বড় সাইজের হয়ে যাচ্ছে, সেই খিদেটা মেটেনি। ট্যাবলেটের মতো বড় সাইজ আমাদের চাই, যেটা ট্রাইফোল্ড দেবে। 11 ইঞ্চির মতো সাইজ হবে নাকি খোলা ডিসপ্লেটা। এবার দেখার হুয়াবে কত দামে ফোনটা লঞ্চ করে, কিন্তু দুঃখের ব্যাপার, আফসোসের ব্যাপার যে ফোনটা আমরা পাবো না। হুয়াবে এখন অব্দি শুধু চায়নাতেই অপারেট করছে, গুগল নেই, মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তাদের ফোনে নেই। তো সেই সব কারণে একটু দুঃখ তো লাগেই। এখনো আমরা আশা ছাড়িনি, হুয়াবে কোনোদিন হয়তো এই ব্যান কাটিয়ে উঠবে আর আমাদের জন্য ফোন নিয়ে আসবে। এবার একটু সায়েন্সের খবর হয়ে যাক। আমাদের টেক নিউজ আর সায়েন্সের খবর থাকবে না, ব্যাপারটা কেমন ম্যান বেড়ে হয়ে যায় না? তো সায়েন্সের একটা ইন্টারেস্টিং খবর এটাই যে ইউনিভার্সিটি অফ টেক্সাস আর ইউনিভার্সিটি অফ স্ট্যানফোর্ড তারা গবেষণা করে একটা রঞ্জক পদার্থ এনেছে। মানে আরো ভালো করে বলতে হয় লাইট অ্যাবজর্বিং ডাই এনেছে একটা। আমরা জামা কাপড় রং করার জন্য যে ডাই ব্যবহার করি না, সেই রকম একটা ডাই যেটা লাইটকে শোষণ করে নেবে। তাতে সুবিধা কি হবে? পরীক্ষা করা হয়েছে ইঁদুরের উপর। ইঁদুরের গায়ে সেই ডাইটা লাগিয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে যে ইঁদুরের গায়ের ভেতর দিয়ে লাইট তার ফলে পাস করে যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ইঁদুরটা। ঠিক যেরকম ট্রান্সপারেন্ট ফোনের বেলা হতে পারে, একটা ফোনের ভেতর দিয়ে লাইট পাস করে গেলে আমরা ফোনটাকে কাচের মতো জাস্ট দেখবো, কোনো রকম লাইট অ্যাবজর্ব করছে না সেটা, তার জন্য সেটা কোনো রকম রং দেখাবে না, ঠিক সেরকম ব্যাপারটা। তো ইঁদুরের ভেতর দিয়ে যেহেতু লাইট পাস করছে, তাই ইঁদুরের অর্গানগুলো আমরা দেখতে পাচ্ছি। ভাবা যায় মানে ইনভিজিবল ম্যানের মতো কনসেপ্টটা। ভবিষ্যতে এটা মানুষের উপর অবভিয়াসলি টেস্ট হবে। প্রথম টেস্ট তো ইঁদুরের ওপরই হয়। ইঁদুরের সাথে মানুষের জেনেটিক স্ট্রাকচারের অনেক মিল আছে, সেই সব কারণে ওই নিয়ে বিশদায়টা এখন যাচ্ছি না। তো আমার ওয়াইফ যেহেতু বায়োলজি বা বায়োটেকনোলজির একজন সায়েন্টিস্ট, তো সেক্ষেত্রে এইসব ব্যাপারে একটু অদ্ভুত জানতে পারি। সেই নলেজ থেকে বলছি যে এটা যদি মানুষের উপর প্রয়োগ হয় কি হবে জিনিসটা ভবিষ্যতে, বুঝতে পারছেন? মানুষ ছেড়ে দিন, আমরা স্মার্টফোনেই দেখতে চাই ট্রান্সপারেন্ট স্মার্টফোন। তার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করে আছি। এবার জিনিসটা বোধহয় বাস্তবে হয়ে যাবে। দেখা যাক কতদিন টাইম লাগে, কবে এটা সত্যি সত্যি কমার্শিয়ালি আসবে, সেটার জন্যই অপেক্ষা। এবার একটু টেক রিলেটেড বিজনেসের খবর। এনভিডিয়ার শেয়ারের দাম পড়ে গেছে। এতে এমন কি ব্যাপার? আসলে চারিদিকে যে এআই এর সবকিছু হচ্ছে না, তার পেছনে যে কোম্পানির সব থেকে বড় অবদান, তার নাম হচ্ছে এনভিডিয়া কোম্পানি। হ্যাঁ, চ্যাটজিপিটির নয়। এনভিডিয়া পুরো হার্ডওয়্যারটা প্রোভাইড করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। তার জন্য শেয়ার মার্কেটে এনভিডিয়া কোম্পানির রাতারাতি, মানে বলা যায় যে খুব কম সময়ের মধ্যে হু করে শেয়ারের দাম বেড়ে গেছে। তারা বিশাল বড় কোম্পানি, প্রায় অ্যাপেলকে টেক্কা দিয়ে ফেললো, অ্যাপেলকে পেরিয়ে গেল, এইরকম জায়গায় পৌঁছে গেছে। এনভিডিয়া কোম্পানির সেই শেয়ারের দাম রাতারাতি, মানে সত্যি রাতারাতি এতটাই পড়েছে যে তাতে বহু কোটি টাকা লস হয়েছে। শেয়ারের দাম পড়েছে 9.5%। তার ফলে তাদের ক্ষতি হয়েছে 279 বিলিয়ন ইউএস ডলার, মানে 25 লাখ কোটি টাকার কাছাকাছি। ইন্ডিয়ান রুপিতে বলছি। আমাদের ইন্ডিয়াতেই ধরুন না, সব থেকে বড় কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্সকে ধরা হয়, তার যা মোট সম্পত্তি, তার যা ভ্যালুয়েশন, সেটা হচ্ছে 21 লাখ কোটি টাকার মতো। সেক্ষেত্রে একটা রিলায়েন্সের থেকেও বেশি টাকা তারা লস করেছে মাত্র একদিনের মধ্যে শেয়ার মার্কেটে। ভাবা যায়। এবং এটার কারণ এটাই যে এনভিডিয়া যা প্রমিস করেছিল ভবিষ্যতে যেরকম তাদের সব জিনিসপত্র বিক্রি হবে বলে তারা ফোরকাস্ট করেছিল, সেই এক্সপেকটেশনস তারা হয়তো মিট করতে পারবে না, এরকম ইনভেস্টররা মনে করছে। তার জন্য এনভিডিয়ার উপর কোথাও গিয়ে তারা একটু আস্থা হারিয়েছেন, তার জন্য হয়তো এটা হয়েছে। এবার এআই যতটা গ্রো করবে বলে আমরা ভাবছিলাম, হয়তো ততটা গ্রো করবে না, এরকম একটা আশঙ্কা এই ঘটনার পর দেখা যাচ্ছে। দেখা যাক। তো এই সব গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আজকে আর বেশি আলোচনা করব না। আজকের ভিডিও এখানেই শেষ করি, মাথার উপর বেশি চাপ পড়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।